যে ঘটনাটি লিখছি সেটা ঘটে আমার নানুর সাথে 90 দশকের সময়। তখন আমার নানু ছিল যুবতী। আমার নানা একটু রয়্যাল ফ্যামিলির হওয়ায় নানুর কোনো অভাব অনটন ছিল না, তাই সে বাড়ির কাজ ছাড়া অন্য কোনো বাহ্যিক কাজ করার প্রয়োজন বোধ করতো না। তাই তিনি ছিলেন একটু শৌখিন প্রকৃতির। আপনি হয়তো বা জানেন, ময়মনসিংহ শহরটি ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত। আর এই নদীর একদিকে আধুনিকতার ছোঁয়া লাগলেও অন্যদিকে তা লাগেনি, যাকে আমরা চর বলে থাকি। এক কথায় চরের বর্ণনা দিলে বলতে হয় জঙ্গলে ঘেরা, অর্থাৎ সেখানে বাড়িঘরের তুলনায় গাছগাছালির ঘনত্ব অধিক হওয়ায় বাড়িঘর খুব কম দেখা যায়। আর সেখানে অধিক ফসল জমি থাকায় স্থানীয়রা ঋতুভেদে বিভিন্ন ফসল চাষ করে। ধরেন শসা, টমেটো, ঢেঁড়স ইত্যাদি। আর এইসব তরতাজা ফসলের প্রতি একটু বেশি আকর্ষণ ছিল নদীর এপারের মানুষগুলো। তাই নদীর এপারে থাকা লোকগুলো, বিশেষ করে মহিলারা, দলবদ্ধভাবে নদীর ওপারে গিয়ে ঘোরার পাশাপাশি বিভিন্ন ধরনের সবজি তুলে নিয়ে আসতো। আমার নানু এসব জানতো, কিন্তু কোনোদিন সাহস হয়নি নদীর ওপারে গিয়ে তরতাজা সবজি তুলে নিয়ে আসা। একদিন নানুর সাথে দেখা করতে আসা একজন মহিলা প্রতিবেশী কথার প্রসঙ্গে উঠে যে তিনি কোনো কারণবশত নদীর ওপারে যাবে। নানু চর সম্পর্কে অনেক কিছু জানতো, কিন্তু আসলে কোনোদিন যায়নি। তার মধ্যে শখ জাগলো সে যদি যেতে পারত। যে ভাবা সেই কাজ। তিনি মহিলাটাকে বলেন তাকে নিয়ে যেতে। মহিলাটাও রাজি হয়। নানু ভাবলো চর এলাকাটা ঘুরে দেখবে, পাশাপাশি কিছু সবজি নিয়ে আসবে। অন্যদিকে নানুর ভয়ও হচ্ছিল যদি তার স্বামী অর্থাৎ আমার নানা জানতে পারে তাহলে যেতে দিবে না। কিন্তু তিনি ঠিক করে নিয়েছেন যেভাবেই হোক তিনি যাবেন। তাই তিনি তার স্বামী অর্থাৎ আমার নানার অনুপস্থিতিতে একদিন বিকেলে প্রতিবেশী মহিলার সঙ্গে রওনা দেন। নানু ভেবেছিল বিকেলে যাবে, সন্ধ্যার আগে বাড়ি ফিরে আসবে। এই ভেবে নৌকা নিয়ে মহিলার সঙ্গে নদীর ওপারে পৌঁছান। চরের সৌন্দর্য, নিরিবিলি পরিবেশ হয় নানুর খুব ভালো লাগছিল। সেখানে নানু ঘোরার পাশাপাশি কিছু সবজিও নিয়েছিল। এ পর্যন্ত সব স্বাভাবিক ছিল। হঠাৎ করে শুরু হয় বৃষ্টি, তাই তারা একটি গাছের নিচে আশ্রয় নেয়। বৃষ্টি থামার অপেক্ষায় তারা সেখানে অনেকক্ষণ সময় অতিবাহিত করছিল, কিন্তু কিছুতেই বৃষ্টি থামছিল না। এভাবেই সেখানে সন্ধ্যা হতে শুরু করলো। নানু খুব টেনশন ছিল, একদিকে তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, অন্যদিকে যদি নানা কিছু জানতে পারে তাহলে তো সমস্যা হয়ে যাবে। তাই তিনি বৃষ্টিতে ভিজেই মহিলাটাকে নিয়ে হাঁটতে লাগলেন আর ভাবতে থাকেন যে এখন নদীর ধারে গেলে কোনো নৌকা পাওয়া যাবে না। তাই তিনি নদীর দিকে না গিয়ে মানুষের বসতির সন্ধান করতে লাগলেন, যাতে নৌকা দিয়ে তাদের নদীর ওপারে পৌঁছে দেয়। সাধারণত চরের বসতিগুলো বিক্ষিপ্ত আকারে হয়ে থাকে, তাই সেখানে একসঙ্গে অনেকগুলো বাড়ি খুব কমই দেখা যায়। একসময় হাঁটতে হাঁটতে একটা বাড়ির সন্ধান পায়, আর সেখানে সাহায্যের জন্য ঘরের লোকটাকে ডাকতে থাকেন। এবং একসময় ঘর থেকে একজন লোক বের হয়ে আসেন। নানু লোকটিকে বলেন নদীর ওপারে পৌঁছে দিতে, আর বিনিময়ে তারা তাকে কিছু টাকা দিবেন। লোকটি জবাবে বলেন টাকার কোনো প্রয়োজন নেই। এদিকে বৃষ্টি আর অন্ধকার হয়, নানু বেশ টেনশনেই ছিলেন, তাই আসলে কথা না বাড়িয়ে তিনি যেতে লাগলেন। হাঁটার মাঝপথে নানুর সাথে থাকা মহিলাটি, উনি হঠাৎ নানুকে বললেন লোকটা কেমন জানি অদ্ভুত, কোনো কথাবার্তা নেই, আমাদের পরিচয় জিজ্ঞেস করলো না, একদম চুপচাপ। সাধারণত অপরিচিত মানুষদের সাথে দেখা হলে আমরা পরিচয় বা সামাজিকতা রক্ষার্থেই কিছু বলে থাকি, কিন্তু লোকটার মাঝে এসব অনুপস্থিত থাকায় নানুর সাথে থাকা মহিলাটা একটু অবাক হন। নানু টেনশনের ঘুরে থাকায় তিনি এসব কিছু মাথায় নিচ্ছিলেন না। নানু যখন নদীর তীরে এসে পৌঁছায় এবং নৌকায় উঠে বসেন তখন একটু স্বস্তি বোধ করছিলেন, কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী ছিল না। অনেক হাঁটাহাঁটির পর দুজনেই খুব ক্লান্ত ছিলেন, তাই দুজনই নৌকায় খুব আরামের সহিত বসেছিলেন। নতুন পরিবেশ ঘোরা আর টেনশন মিলিয়ে নানুর মনে হচ্ছিল সে অন্য জগতে আছে। এসব বিষয় নিয়ে নানুর সাথে মহিলাটা বেশ কথোপকথন করছিলেন। নৌকা যখন মাঝ নদীতে এসে পৌঁছায় তখন নানু ভাবল লোকটি এত কষ্ট করে নদী পার করে দিচ্ছে, সামাজিকতা রক্ষার্থেই তাকে কিছু জিজ্ঞেস করা উচিত। এই ভেবে তিনি যখন পেছনের দিকে তাকান
লোকটির মাঝে একটা অস্বাভাবিক জিনিস লক্ষ্য করলেন। তিনি লক্ষ্য করলেন লোকটা একদম চুপচাপ বসে আছেন, কোনো জড় বস্তুর মতো। আশ্চর্যের বিষয় হচ্ছে লোকটা নৌকা চালাচ্ছিলই না। লোকটার হাতে থাকা বইটা তার মতো স্থির ছিল, কিন্তু নৌকা ঠিকই চলছিল। এটা দেখে আমার নানু তো অনেক ভয় পেয়ে যায়, আর তার সাথে থাকা মহিলাটাও এতক্ষণ যা ঘটেছে তা পর্যবেক্ষণ করতে থাকে। ফলে তারা দুজনই খুব ভয় পেয়ে চুপচাপ বসেছিল। একজন শুধু আরেকজনের মুখের দিকে তাকিয়েছিল। এমনিতেই লোকটির আচরণ অস্বাভাবিক ছিল। দ্বিতীয়ত, নৌকার মধ্যে লোকটি একদম জড়বস্তুর মতো ছিল আর অস্বাভাবিক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়েছিল। নৌকা যেন তার নিজ গতিতে চলছিল। এসব দেখে নানু খুব ভয় পেয়ে যায়। তারা বুঝতে পারে তাদের সাথে অস্বাভাবিক কিছু ঘটছে। ততক্ষণে তারা নদীর ওপারে পৌঁছে যায়। তাড়াহুড়ো করে নৌকা থেকে নেমে নদীর উপর দিয়ে হাঁটতে থাকে। যখন তারা নৌকা থেকে নিরাপদ দূরত্বে পৌঁছায়, তখন লোকটিকে দেখার জন্য পেছনের দিকে ফেরেন। নানুর ভাষ্য মতে ওখানে কোনো মানুষ তো দূরে থাক, তারা যে নৌকাটি দিয়ে এসেছে ওই নৌকাটিও সেখানে ছিল না। নৌকা তো আর হাত পা নেই যে মুহূর্তের মধ্যে উধাও হয়ে যাবে। নানু বুঝতে বাকি রইল না যে তাদের সাথে অস্বাভাবিক কিছু ঘটেছে। যাই হোক, শেষ পর্যন্ত তারা নিরাপদে বাড়ি পৌঁছায়। নানু নানাকে সব কিছু খুলে বলেন। নানা পরদিন সকালে নানুর দেওয়া বাড়ির বর্ণনা অনুযায়ী নদীর ওপারে গিয়ে ওই বাড়ির সন্ধান করেন এবং বাড়িটি খুঁজেও পান। কিন্তু বাড়িতে কেউ ছিল না, একদম খালি। তারপর নানা স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন যে ওই বাড়িতে সালাম নামের একজন লোক থাকত। কোনো এক সময় সে পরিবার নিয়ে বেশ সুখে শান্তিতে বসবাস করছিলেন। কোনো একদিন দুর্ঘটনাক্রমে তিনি ব্যতীত তার পরিবারের সবাই নদীতে ডুবে মারা যায়। পরিবারের শোকে তিনি কিছুটা মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন, আর এর কয়েকদিন পর তিনি আত্মহত্যা করেন। এরপর থেকে এই গ্রামের অনেক লোক তাকে বিভিন্ন জায়গায় দেখতে পায়, কখনো নদীর ধারে, কখনো ফসলি মাঠে, আবার এছাড়াও অনেক জায়গায়। লোকমুখে প্রচলিত যে লোকটি খুব ভালো ছিল, তাই হয়তো বা নানুদের কোনো ক্ষতি করেনি।